যেটা আমাদের টপিক আগে থেকে জানা যে হোমিওস্টেসিস হোমিওস্টেসিস অ্যান্ড দ্য সেল ফিজিওলজি, একদম ফিজিওলজির যেটা বেসিক ফার্স্ট ক্লাসে আমরা যেটা পড়ি সেটা আমরা শুরু করে দিই। প্রথমে যে হোয়াট ইজ হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস কিছুই না, যে আমাদের বডিতে যেটা নর্মাল আছে, যেটা নর্মাল আছে সেটাকে নর্মালি রাখতে হবে, সেটা যাতে হয় খুব বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায়, সেটাই হচ্ছে হোমিওস্টেসিস। যদি আমরা মেডিকেলের ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে মেইনটেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি ইজ কল্ড হোমিওস্টেসিস। হোমিওস্টেসিসের ডেফিনেশন দিয়ে অনেকের প্রফিট ভাইবা শুরু হবে, সুতরাং এটা ডেফিনেশন ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে ডেফিনেশনটা কি, মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট, এই কথাটার উপর জোর দিতে হবে যে নিয়ারলি কনস্ট্যান্ট। 100% কনস্ট্যান্ট কখনোই সম্ভব না, আমরা কেউ পারফেক্ট না, বডির কোনো মেকানিজমই পারফেক্ট না, সবগুলোরই একটু আপ ডাউন হয়, সেই জন্য নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। তো এখান থেকে আরেকটা কোশ্চেন আসে স্বাভাবিকভাবেই, যে তাহলে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, যে হোয়াট ইজ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেটার আরেকটা নাম হচ্ছে মিলিও ইন্টেরিয়র। ঠিক আছে, তো এটা আমরা কাকে বলি, যে যখন আমরা শুনি যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, প্রথমে আমাদের মাথায় আসে যে ইন্টারনাল কিছু হবে। তো একটা বডির আমাদের কি দিয়ে তৈরি, প্রতিটা আমরা যে বডি একটা প্রথমে হচ্ছে সিস্টেম, যে বিভিন্ন রকমের সিস্টেম আছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, কার্ডিওভাস্কুলার, এবং সিস্টেমগুলো কি দিয়ে, অর্গান দিয়ে, এবং অর্গানের মধ্যে কি থাকে, সেল থাকে। মানে যদি আমরা একদম মিনিমাম ইউনিট বলি যে আমাদের বডির একদম মিনিমাম ইউনিটটা কি, তাহলে আমরা বলবো হচ্ছে সেল। আর সেলের মধ্যে থাকে হচ্ছে ফ্লুইড, সেলের মধ্যেও থাকে, সেলের বাইরেও থাকে, মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো যখনই আমরা বলতেছি যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, সবারই মাথার মধ্যে আসে যে হয়তো ইন্ট্রাসেলুলার ফ্লুইডটাকেই বলা হবে, কিন্তু এখানে আমরা ইন্ট্রাসেলুলার না, এটা মনে রাখতে হবে যে উল্টাটা, যে এক্সট্রাসেলুলার ফ্লুইড যেটা, সেটাকে বলা হয়। এখন কেন এক্সট্রাসেলুলার ফ্লুইডকে কেন বলতেছি ইন্টারনাল এনভায়রনমেন্ট, এখন এক্সট্রাসেলুলার মানে যে সেলের বাইরে, ব্যাপারটা আসলে তা না। মনে হতে পারে যে সেলের বাইরে, তো ফ্লুইডটা হচ্ছে সেলের বাইরে, তাহলে কেন এটাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে। আসলে যখন এক্সট্রা বলা হচ্ছে তখন সেটা ঠিক সেলের বাইরে না, দুইটা যে সেল আছে আমাদের, আমাদের বডির দুইটা সেলের মাঝখানে, সুতরাং এটাকে ইন্টারসেলুলারও বলা যেতে পারে, ইন্ট্রাসেলুলার, মানে দুটা সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। সুতরাং এটা ভাবা যাবে না যে একদম বাইরের একটা জিনিস, সেটাকে কেন আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতেছি। এখন কেন এটাকে বলা হচ্ছে, দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকতেছে আমাদের, তার মধ্যেই থাকে হচ্ছে আমাদের বডির যে নিউট্রিশনের জন্য যেসব জিনিস দরকার হয়, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন ধরনের আয়ন, যেগুলো আমাদের সার্ভাইভ করার জন্য লাগে, সেগুলো থাকে হচ্ছে এই ইন্টারনাল এনভায়রনমেন্ট বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে। তো যেহেতু এগুলো এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকতেছে, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে এখান থেকে অলরেডি আমরা দুইটা কোশ্চেন কিন্তু ডিসকাস করে ফেলছি, যে একটা হোয়াট ইজ হোমিওস্টেসিস, তারপর হোমিওস্টেসিস থেকে যেটা আসে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট বা মিডিও ইন্টেরিয়র আমরা কোনটাকে বলি এবং কেন বলা হচ্ছে। এখন এরপর যেটা আসে নেক্সট কোশ্চেন, যেটা তোমাদের আসবে, যে হোমিওস্টেসিস কিভাবে মেইনটেইন হয়, কমন কোশ্চেন, যে হাউ দ্য হোমিওস্টেসিস মেইনটেইন। তো হোমিওস্টেসিস মেইনটেইন কিভাবে হয় সেটা জানার আগে জানতে হবে যে হোমিওস্টেসিস মেইনটেইন করতে হবে কাদের, কাদের আমরা হোমিওস্টেসিস মেইনটেইন করব। তো যাদের হোমিওস্টেসিস আমরা মেইনটেইন করি তাদেরকে বলা হয় হচ্ছে কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি। আমাদের বডির যে কন্ট্রোল সিস্টেমগুলো আছে, কন্ট্রোল সিস্টেমটা কি, যে এটা আমাদের বডি কন্ট্রোল করে যারা, সেটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম। হাজারটা কন্ট্রোল সিস্টেম আছে বডিতে, অনেকগুলোর নামই তোমরা জানো। সব থেকে আমি যেটা বলি যে মনে রাখার জন্য সব থেকে সহজ হয়, যারা প্রফ এক্সামিনি আর কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, তাদেরকে সবসময় বলি যে মনে রাখার জন্য সব থেকে সোজা, যে তোমাদের ফিজিওলজি আইটেম কার্ডে যে সিস্টেমগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম। ব্লাড দিয়ে শুরু, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, তারপর যতগুলো আছে। এই কন্ট্রোল সিস্টেমগুলো কি করে, সবাই মিলে কাজ করে আমাদের বডিটাকে একটা হোমিওস্ট্যাটিক কন্ডিশনে রাখতে হেল্প করে। যেমন আমাদের বডি সার্ভাইভ করতে কি দরকার, প্রথমে দরকার হচ্ছে নিউট্রিশন। তো নিউট্রিশন কোন কোন সিস্টেম দেয়, রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এরা হচ্ছে আমাদেরকে নিউট্রিশন দেয়। তারপর নিউট্রিশন পাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে বডিতে ইউটিলাইজ করার জন্য মেটাবলিজম, মানে মেটাবলিক রিঅ্যাকশন হতে হবে। সেটা কোথায় হয়,
যেমন লিভারে হয়। তারপর মেটাবলিজমের পর কি করতে হবে, বডি থেকে যেগুলো নেসেসারি সেগুলো বডি কনজাম্পশন করবে, আর যেগুলো দরকার নাই সেগুলো বডি থেকে বের করে দিবে, মানে এক্সক্রেট করবে। তাহলে সেটা কারা করে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম করে, তারপর রেনাল সিস্টেম করে। তাহলে এটা এই ডিসকাশনটা কেন করতেছি, যে হোমিওস্টেসিস আসলে কাদের মেনটেন করতে হবে? মেনটেন করতে হবে হচ্ছে বডির এই যে কন্ট্রোল সিস্টেম গুলো বললাম, এই কন্ট্রোল সিস্টেম গুলোর হচ্ছে হোমিওস্টেসিস মেনটেন করতে হবে। এখন হচ্ছে যে নেক্সট কোশ্চেন, যে যেটা মেইনলি তোমাদের লাগে, তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে না যে কন্ট্রোল সিস্টেম কি কি আছে বা হোমিওস্টেসিস কাদের মেনটেন হয়, এভাবে সাধারণত জিজ্ঞাসা করা হয় না। মেইনলি যেটা জিজ্ঞাসা করা হয় যে কিভাবে এই কন্ট্রোল সিস্টেম গুলোর হোমিওস্টেসিস মেনটেন হচ্ছে। এটা তোমরা সবাই জানো একদমই সোজা, যে দুইটা ফিডব্যাক সিস্টেম আছে, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এটা কি জিনিস, মেইনলি আমাদের যেটা যেভাবে হয় যে মোটামুটি বলা যায় 99% ফিডব্যাক সিস্টেমটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভটা কি, যে যেটা বেড়ে যাবে বডিতে সেটাকে কমায় দেওয়া, আর যেটা হচ্ছে কমে যাবে সেটাকে আবার বাড়ায় দেওয়া, মানে ফিডব্যাক দ্যাট রিডিউসেস দ্য আউটপুট অফ এ গিভেন সিস্টেম। এটা তো একদম বেসিক, যে আমরা যদি ধরো কোনো কিছু স্টোর করি বাসায়, হ্যাঁ, লকডাউনের সময় তোমরা তো অনেক ধরনের খাবার দাবার অনেক কিছু কিনে স্টোর করা হয়েছে, তো কোনোটা হয়তো বেশি স্টোর করছি, কোনোটা কম। তাহলে আমরা প্রথমে কোনটা ইউটিলাইজ করব, যেটা বেশি স্টোর করছি এটা যেটা কম? স্বাভাবিকভাবেই যে জিনিসগুলো বেশি স্টোর করা আছে সেগুলোই হচ্ছে আমরা আগে ইউটিলাইজ করব। তো নেগেটিভ ফিডব্যাকও সেটা, যে বডিতে যখনই কোনো কিছু বাড়তে ধরবে তখন সেটা বডি সেটাকে কি করবে, কমাই দিবে, আবার যখন কোনো কিছু কমতে ধরবে তখন সেটাকে বাড়াই দিবে। আর এটার এক্সাম্পল তো জানো, মেইনলি যত সিস্টেম আছে মেইনলি বলছি যে মোটামুটি 99%ই নেগেটিভ ফিডব্যাক দিয়ে কাজ করে। মেইনটেনেন্স অফ ব্লাড প্রেশার, রেগুলেশন অফ টেম্পারেচার, তারপর এন্ডোক্রাইন সেক্রেশনের যত হরমোন সিক্রেট হয় সেগুলো। তো এখান থেকে অনেক সময় তোমাদের একটা কোশ্চেন আসে যে নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের কন্ট্রোলটা মানে কিভাবে মেকানিজমটা হয় সেটা ডিসকাস করার, যে একটা এক্সাম্পল দিয়ে। তো এটা তোমরা করতে পারো, যে কোনো সিস্টেম দিয়ে করতে পারো, যে ব্লাড প্রেশার রেগুলেশন দিয়ে, অথবা যেটা সোজা হয় সব থেকে ভালো আমার কাছে মনে হয় যেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমে যেটা আছে, যে ওখানে 3টা লুপ আছে, এক্সট্রা আলট্রা শর্ট লুপ, লং লুপ। তো ওটা যেহেতু এখন ডিসকাস করবো না, জাস্ট বলে রাখলাম যে এন্ডোক্রাইনের সিস্টেমটা দিয়ে ডিসকাস করলে পরীক্ষায় জিনিসটা মানে ভালো হয়, সুবিধা হবে তোমাদের জন্য। তো এটা গেল হচ্ছে নেগেটিভ। তারপর নেক্সট হচ্ছে যেটা আরেকটা মাইনর, সাধারণত হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে খুবই দরকার, যে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। সেটা কি, যে ফিডব্যাক দ্যাট ইনক্রিজেস দ্য আউটপুট অফ এ সিস্টেম, মানে যখন বডিতে একটা কিছু বাড়তেছে তখন সেটাকে আরো বাড়াই দিবে, আর অথবা যদি কমতে থাকে তখন সেটাকে আরো কমাই দিবে। হ্যাঁ, সেটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের 4টা এক্সাম্পলই আছে, 4টার নামই জানতে হবে, যে একটাও ভুলে গেলে সাধারণত ভুলে নেওয়া যায় ভালো, যে 4টা এক্সাম্পলই আমাদের জানতে হয়। এটা আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটেরও আসে, মানে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষা যেটাকে আমরা বলি, পিসি এন্ট্রান্স পরীক্ষা, সেখানেও লাগে যে পজিটিভ ফিডব্যাকের এক্সাম্পল কি কি আছে। ঠিক আছে, তো 4টা এক্সাম্পল কি কি? একটা হচ্ছে চাইল্ড বার্থ, লেবারের সময় যখন চাইল্ড বার্থ হয়, সেটা পেইন যত বাড়ে আরো বাড়তে থাকে, সেটা আরো স্টিমুলেট করে পেইনকে, আলটিমেটলি বাড়াতে বাড়াতে বাচ্চা জন্ম হয়, সেটাই। তারপর জেনারেশন অফ নার্ভ ইম্পালস, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ব্লাড ক্লটিং, আর 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বরটা কি কেউ বলতে পারবা? দেখি, কমেন্ট করো দেখি। 3টা বলছি আমি, চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ ইম্পালস, আর হচ্ছে ব্লাড ক্লটিং। 4 নম্বরটা কারো জানা আছে? অবশ্যই জানা আছে, না জানার কিছু নাই। 4 নম্বরটা হচ্ছে এলএইচ সার্জ, লুটিনাইজিং হরমোন সার্জ, যেটা তোমরা পরে রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়বা। তাহলে আমরা এখানে কি আলোচনা করলাম এতক্ষণ, যে হোয়াট ইজ হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস কি জিনিস বা কাকে বলে, ডেফিনেশন। তারপর হোমিওস্টেসিস থেকে যেটা আসে যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা কি, কেন এটাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়, আর হোমিওস্টেসিসটা কিভাবে মেনটেন হয় ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে। কি কি ফিডব্যাক সিস্টেম আছে সেগুলো, অনেক সময় এরকম কোশ্চেন আসছে যে হোয়াট ইজ ফিডব্যাক সিস্টেম অ্যান্ড নেম দ্য টাইপস অফ ইট, এভাবেও আসতে পারে। ঠিক আছে, হোমিওস্টেসিস থেকে এতটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই, না আন্ডার গ্রাজুয়েট লেভেলে না পোস্ট গ্রাজুয়েট লেভেলে। পোস্ট গ্রাজুয়েট মানে পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম আর কি, তবে কেউ যদি ফিজিওলজিতে ক্যারিয়ার করতে চায় তাহলে আলাদা, তাহলে আরো অনেক কিছু জানতে হবে। এন্ট্রান্স, পিজি এন্ট্রান্স আর প্রফ পাস করার জন্য, তারপর থার্ড ক্লিনিক্যাল সাইটে কোরিলেট করার জন্য এতটুকু জানলে যথেষ্ট।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট যেটা টপিক সেটাতে চলে যাই। হ্যাঁ, সেল। কারো যদি কোনো কোশ্চেন থাকে হোমিওস্টেসিস থেকে, তাহলে কমেন্ট করে রাখো, আমি পরে শেষে অ্যান্সার দেব। এটা কি জানো সবাই তোমরা? এটা ক্লাস 8-9 থেকে এই ছবি আঁকায় আসছো, যে একটা টিপিক্যাল হিউম্যান সেল। ঠিক আছে, যে টিপিক্যাল একটা হিউম্যান সেল কি থাকে, নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমের মধ্যে অনেক অর্গানিলি, আমাদের যেসব অর্গানিলি গুলো সেগুলো থাকে। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। 8-9 এসএসসি এইচএসসি সব জায়গায় এটা লাগছে, এবং মেডিকেল লাইফেও লাগে। এখনো প্রফে কোশ্চেন আসে যে ড্রয়িং লেভেলে টিপিক্যাল হিউম্যান সেল, এটা ছবি আঁকাটাও তোমাদের শিখতে হবে। তো সেলে আমরা যেটা আমাদের ফিজিওলজির জন্য যতটুকু লাগবে সেগুলাই আলোচনা করব। যে সেল মেমব্রেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে অর্গানিলি গুলো ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসটা এখানে অত বেশি ফিজিওলজিতে লাগে না, কারণ নিউক্লিয়াসটা হচ্ছে যেহেতু সেল ডিভিশনের মধ্যে পড়ে, মেইনলি ওদের ফাংশন সেটা হচ্ছে এমব্রায়োলজিতেই পড়ায়। তো ফিজিওলজি রিলেটেড ব্যাপারগুলো যেগুলো, সেগুলোই হচ্ছে একটু করে ডিসকাস করি। তাও এগুলো সবই জানা তোমাদের, এগুলো তো একদমই বেসিক। তারপরে একটু রিভিউ আর কি। প্রথমে হচ্ছে যেটা আমরা আলোচনা করবো যে সেল মেমব্রেন, বাইরে থেকে ভিতরে শুরু করি। যে বাইরে থেকে আগে সেল মেমব্রেন, তারপর ভিতরে ঢুকবো। তো সেল মেমব্রেনের প্রথমে আসে হচ্ছে কম্পোজিশন। মেইনলি কি দিয়ে তৈরি? প্রোটিন আর লিপিড দিয়ে। 97%ই হচ্ছে প্রোটিন অ্যান্ড লিপিডস, আর কার্বোহাইড্রেট থাকে খুবই মাইনর অ্যামাউন্টে, মানে 3%। আর বাকি মেইনলি থাকে হচ্ছে প্রোটিন অ্যান্ড লিপিডস। লিপিডের মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, যে ফসফোলিপিড, কোলেস্টেরল অ্যান্ড আদার লিপিডস, মেইনলি ফসফোলিপিড। তাহলে সেল মেমব্রেনের কম্পোজিশন রিটেনে কোশ্চেন আসে, প্রফের সময় রিটেনে আসতে পারে, এবং পিজি এন্ট্রান্সও আসে যে সেল মেমব্রেনে কি কি থাকে স্ট্রাকচারে। তাহলে কি থাকে? প্রোটিন, লিপিড, মেইনলি প্রোটিন অ্যান্ড লিপিড, আর হচ্ছে সাথে একটু কার্বোহাইড্রেট থাকে। যে ফিগার অফ এ টিপিক্যাল সেল মেমব্রেন, এটা কি? এটা হচ্ছে একটা টিপিক্যাল সেল মেমব্রেনের ছবি। তোমরা এটা পড়ছো, আগেও পড়ছো, যেটা কি জিনিস, যে স্ট্রাকচারটাকে আমরা কি বলি? ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, যে লিপিড বাইলেয়ার থাকে। ঠিক আছে, লিপিড বাইলেয়ারটা দেখো, এই যে লিপিড বাইলেয়ারটা কি থাকবে? ফসফেট হেড, এটা হচ্ছে ফসফেট হেড, আর এটা হচ্ছে টেল। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড টেল, ফসফেট হেড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড টেল। তো এখান থেকে জানতে হয় যে কোনটা, এই যে ফসফেট হেড যেটা, সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, মানে হাইড্রোফিলিক। আর এই যে ফ্যাটি অ্যাসিড টেল যেটা, সেটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল বা হাইড্রোফোবিক, কিন্তু কি ফ্যাট সলিউবল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের পরীক্ষাতেও জিজ্ঞাসা করে যে হাইড্রোফোবিক অংশ কোনটা অ্যান্ড হাইড্রোফিলিক কোনটা। তাহলে দেখো এখানে আমরা কি বললাম? ফসফেট হেড যেটা, সেটা এটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে ওয়াটার সলিউবল। আর ফ্যাটি অ্যাসিড টেল যেটা, এই যে টেল, সেটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে লিপিড সলিউবল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো যে সেলের যে ব্যারিয়ারটা তৈরি হচ্ছে সেল মেমব্রেন দিয়ে, সেটা মেইনলি কি? মেইনলি না, সেটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে লিপিড সলিউবল। মানে ওয়াটার সলিউবল যে সাবস্টেন্স গুলো, সেগুলো হচ্ছে সেলের ভিতরে ঢুকতে পারবে না। দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোফোবিক পোর্শনটা পুরাটাই, যে দেখো একটা ব্যারিয়ার তৈরি করেছে সেলের বাইরে। সুতরাং অনলি যেগুলো লিপিড সলিউবল সাবস্টেন্স, সেগুলোই শুধু সেলের মধ্যে ঢুকতে পারবে। এখন এখান থেকে এই জন্য, যেহেতু শুধুমাত্র লিপিড সলিউবল সাবস্টেন্স ঢুকতে পারে, ওয়াটার সলিউবল সাবস্টেন্স ঢুকতে পারে না, সেজন্য এটাকে বলা হয় হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে কেন আমরা বায়োলজিক্যাল সেল মেমব্রেন, মানে আমাদের হিউম্যান যে সেল মেমব্রেন, সেটাকে আমরা কেন সেমি পারমিয়েবল সেল মেমব্রেন বলি? কারণ যে দেখা যাচ্ছে এখানে যে ব্যারিয়ারটা তৈরি হয়, এটা হচ্ছে শুধুমাত্র লিপিড সলিউবল, ওয়াটার সলিউবল না। এই জন্য বলা হয় এটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন। তারপর এখান থেকে নেক্সট যেটা একদমই বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে লিপিড সলিউবল সাবস্টেন্স আমাদের বডিতে কি আছে? সহজেই লিপিড সলিউবল, লিপিড দিয়ে পাস করতে পারে। তো এই কোশ্চেন যখন জিজ্ঞাসা করা হয় তোমাদের পরীক্ষাতে, তোমরা দেখি যে তোমরা খুবই মানে কনফিউজড হয়ে যাও যে এটা কি ধরনের কোশ্চেন, মানে এতই বেশি বেসিক যে অনেকে অ্যান্সারও দিতে পারো না। আমাদের বডিতে সব থেকে বেশি দরকার কি? যে প্রতি মুহূর্তে সেলে তৈরি হচ্ছে কি? অক্সিজেন। অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাই না? এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোই হচ্ছে লিপিড সলিউবল। আর আয়ন যেগুলো, যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো হচ্ছে লিপিড ইনসলিউবল, মানে এগুলো সহজে সেলের ভিতর দিয়ে পাস করতে পারে না। এখন যেটা বললাম, যে কি বললাম,
যে সোডিয়াম মানে আয়নগুলো, যে সোডিয়াম পটাশিয়াম এগুলো তাহলে সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারছে না। তাহলে এগুলো কি আমাদের সেলের ভিতরে লাগবে না? লাগবে তো। এগুলো তো আমাদেরকে নিউট্রিশন দেয়, অনেক কিছু কাজে লাগে। তাহলে এই জিনিসগুলো কিভাবে ঢুকবে সেলের মধ্যে? আয়নগুলো মানে যেগুলো, যে সাবস্টেন্স গুলো লিপিড সলিউবল না, সেগুলো কিভাবে ঢুকবে তাহলে সেলের মধ্যে? তার জন্য আছে দেখো এই যে এগুলো, এগুলো এগুলো হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এই প্রোটিনগুলো কি হিসাবে কাজ করে? অনেক কিছু হিসাবে কাজ করে। আমি একটু বলি, ধীরে ধীরে শোনো যে কি কি হিসাবে কাজ করতে পারে প্রোটিনগুলো। যেমন চ্যানেল হিসাবে কাজ করে, হ্যাঁ, একটা চ্যানেল তৈরি করতে পারে। তারপর ক্যারিয়ার প্রোটিন হিসাবে কাজ করে, এনজাইম হিসাবে কাজ করে, রিসিপ্টর হিসাবে কাজ করে, লাইগ্যান্ড হিসাবে কাজ করে, সেকেন্ড মেসেঞ্জার হিসাবে কাজ করে। ঠিক আছে? তাহলে কি কি বললাম? যে চ্যানেল হিসাবে কাজ করতে পারে, ক্যারিয়ার প্রোটিন হিসাবে কাজ করতে পারে, এনজাইম হিসাবে কাজ করতে পারে, রিসেপ্টর হিসাবে কাজ করতে পারে, লাইগ্যান্ড হিসাবে কাজ করতে পারে, সেকেন্ড মেসেঞ্জার হিসাবে। তোমাদের যেহেতু কোশ্চেন আসে যে সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন কি, এই জন্যই বললাম এই কয়টা, যে সেল মেমব্রেনের প্রোটিনের ফাংশন যদি আসে তখন এই জিনিসগুলো বলতে হবে। তাহলে কি বলছিলাম? যে তাহলে লিপিড ইনসলিউবল মানে ওয়াটার সলিউবল সাবস্টেন্স কিভাবে সেলের মধ্যে ঢুকবে, তার জন্য আসতে হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের সাথে বাইন্ড করে, যে প্রোটিনকে ক্যারিয়ার প্রোটিন হিসাবে ইউজ করে, অথবা প্রোটিনকে সেকেন্ড মেসেঞ্জার হিসাবে ইউজ করে, বা রিসিপ্টর হিসাবে ইউজ করে, যেগুলো হচ্ছে আমাদের আয়নগুলো, মেইনলি সোডিয়াম পটাশিয়াম, এগুলো সেগুলো হচ্ছে সেলের মধ্যে ঢোকে। এখন এই প্রোটিনটা আবার টু টাইপসের আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রাল, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে পুরো সেল মেমব্রেনটাকে পায়ার্স করবে। হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখো সেল মেমব্রেন পুরোটাকে পায়ার্স করেছে, সেটাই হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিনটা সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে না, ইন্টিগ্রাল প্রোটিনের মাথায় থাকে, মানে পেরিফেরিতে থাকছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ওকে, তাহলে সেল মেমব্রেনের স্ট্রাকচার মেইনলি বলছিলাম কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন দিয়ে। তাহলে লিপিড কিভাবে থাকে বললাম, প্রোটিন কিভাবে থাকে সেটাও বলা হলো। লিপিড থেকে অবশ্যই মনে রাখবা যে কোনটা হাইড্রোফিলিক এবং কোনটা হাইড্রোফোবিক। আর নেক্সট যেটা, তারপর যেটা বলছিলাম যে খুবই মাইনর অ্যামাউন্টে থাকে, সেটা কি? কার্বোহাইড্রেট। এই যে দেখো কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা নিজে আলাদাভাবে থাকে না, হয় লিপিডের সাথে, মেইনলি প্রোটিনের সাথে অ্যাটাচ হিসাবে থাকে, যার জন্য বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, আর প্রোটিন তো প্রোটিনই। তো মেইনলি প্রোটিনের সাথে যেহেতু অ্যাটাচ থাকে, তাই এটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। লিপিডের সাথেও অ্যাটাচ থাকতে পারে, এই যে দেখো লিপিডের সাথেও অ্যাটাচ থাকতে পারে। তো অ্যাজ এ হোল এই যে কার্বোহাইড্রেট যেগুলো প্রোটিনের সাথে এবং কিছু লিপিডের সাথে অ্যাটাচ থাকে, এদেরকে একসাথে বলা হয় হচ্ছে গ্লাইকোক্যালিক্স বলা হয়, যে সেলের গ্লাইকোক্যালিক্স। এটারও আবার কিছু ফাংশন আছে, যে ফাংশনটা তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়, এবং এটা কেউ সাধারণত বলতে পারে না প্রথম দিকে। ঠিক আছে, এই জন্য বলে দিই যে এই গ্লাইকোক্যালিক্সটার ফাংশন কি। এই গ্লাইকোক্যালিক্সটা দেখো, যেহেতু একটা সেলের মধ্যে এরা হচ্ছে নেগেটিভলি চার্জড, হ্যাঁ, নেগেটিভলি চার্জ। তাহলে কি করে? যেহেতু এরা নেগেটিভলি চার্জ, ওই জন্য অন্য কোনো নেগেটিভ সাবস্টেন্সকে সেলের সাথে অ্যাটাচ হতে দেয় না, রিপেল করবে, সরাই দিবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর ফাংশন, যে গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এজন্য অন্য সব নেগেটিভ সাবস্টেন্সকে সেল থেকে রিপেল করে দেয়। ঠিক আছে। 2 নম্বর, অ্যাটাচমেন্ট মলিকিউল হিসাবে কাজ করে, যে সেলের দেখো সেল থেকে এভাবে বাইরের দিকে বের হয়ে গেছে, এর সাথে অন্য কোনো মলিকিউল অ্যাটাচ করতে পারে, হ্যাঁ, অ্যাটাচমেন্ট মলিকিউল হিসেবে কাজ করতে পারবে। তারপর এরাও রিসেপ্টর সাবস্টেন্স হিসেবে কাজ করতে পারে, খুবই মাইনর ক্ষেত্রে কোনো কোনো জায়গায়, যে রিসেপ্টর সাবস্টেন্স হিসেবে কাজ করে। আর একটা যেটা হচ্ছে ইমিউনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। তাহলে 4টা ফাংশন বললাম, যে একটা হচ্ছে নেগেটিভলি চার্জ, যেহেতু ওই জন্য নেগেটিভ সাবস্টেন্সকে সেল থেকে রিপেল করবে। তারপর অ্যাটাচমেন্ট মলিকিউল হিসেবে কাজ করে, রিসেপ্টর সাবস্টেন্স হিসেবে কাজ করতে পারে, আর পার্টিসিপেট ইন দ্য ইমিউনো রিঅ্যাকশন। তাহলে সেল মেমব্রেন শেষ। কি কি বলছে সেল মেমব্রেন থেকে কি কি মনে রাখতে হবে? প্রথমেই কম্পোজিশন, কি কি দিয়ে তৈরি, যে মেইনলি প্রোটিন অ্যান্ড লিপিড, অ্যান্ড মাইনর হচ্ছে কার্বোহাইড্রেট। আর লিপিড থেকে কি কি, যে লিপিডের ফসফেট হেড থাকে, ফ্যাটি অ্যাসিড টেল থাকে, কোনটা হাইড্রোফিলিক কোনটা হাইড্রোফোবিক, কেন সেমি পারমিয়েবল মেমব্রেন বলছি আমরা এটাকে, আর ওয়াটার সলিউবল সাবস্টেন্স কি কি আছে, লিপিড সলিউবল সাবস্টেন্স কি কি আছে, তারপর প্রোটিন কয় ধরনের আছে এবং প্রোটিনের ফাংশন কি, সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন কি, আর কার্বোহাইড্রেট যেটা, সেটার ফাংশনটা কি। ঠিক আছে, সেল মেমব্রেন থেকে এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, এখন হচ্ছে অর্গানেলি, সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম এন্ড ইটস অর্গানেলি। অর্গানেলি গুলো সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, যেখান থেকে প্রথমে যেটা খুবই ইম্পর্টেন্ট আমরা ক্লাসিফাই করি, যে মেমব্রেন বাউন্ড অ্যান্ড
নন মেমব্রেনাস পিজি এন্ট্রেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, সবসময় আসে যে হোয়াট আর দ্য মেমব্রেন বাউন্ড অর্গান অথবা নন মেমব্রেনাস অর্গান। তো মেমব্রেন বাউন্ড কি কি আছে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোমস অ্যান্ড পারক্সিজোমস। এটা সারা জীবন মনে রাখতে হবে, কখনো বলা যাবে না, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোমস অ্যান্ড পারক্সিজোম। আর নন মেমব্রেনাস আছে হচ্ছে রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউলস অ্যান্ড মাইক্রোফিলামেন্টস। রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউলস অ্যান্ড মাইক্রোফিলামেন্ট। এখন যেটা আমরা করব, যে প্রতিটার ইন্ডিভিজুয়াল ফাংশনটাই মেনলি জানতে হবে। ফিজিওলজি মানে তো ফাংশন জানা। এটা আসলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে নেম টু সেল মেমব্রেন অর্গানেলি উইথ দেয়ার ফাংশন, অথবা নেম দ্য মেমব্রেন বাউন্ড অর্গানেলি উইথ দেয়ার ফাংশন, এভাবে কোশ্চেনগুলো আসতে পারে রিটেন ভাইবা দুটাতেই। তো প্রথমে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ফিজিওলজিতে রিটেনে কিন্তু অবশ্যই, মানে যারা প্রপ পরীক্ষার্থী আর কি তাদের জন্য বলছি, যে ছবি যেগুলো বইয়ে আছে, যেমন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি আছে, তো এগুলো ছবিগুলো আঁকা শিখতে হবে। ছবি আঁকা না আঁকালে নম্বর অনেক কমে যায় রিটেনে। তো এই ছবিটা বইয়ে আছে, সুতরাং তোমরা এটা আঁকা শিখবা, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখো, এটার আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অনেকগুলা গ্র্যানিউল আছে। হ্যাঁ, তো দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে গ্র্যানিউলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অ্যাগ্রানুলার। আর এটা তো একটা যে শীট লাইক সাবস্টেন্স, যেটা অনেক বেশি সারফেস এরিয়া দেয়, কারণ দেখো একটার উপরে একটা লেয়ার অ্যাটাচ থাকে এইভাবে, যার কারণে এটা সেলে অনেক বেশি সারফেস এরিয়া তৈরি করে। তো মেইনলি এটার ফাংশন কি, ফাংশন যেহেতু দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে গ্র্যানুলার আর একটা হচ্ছে অ্যাগ্রানুলার। তো গ্র্যানুলারটার ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস, সিনথেসিস অফ প্রোটিন। গ্র্যানুলার মানে যেটার সাথে রাইবোজোম অ্যাটাচ আছে, রাইবোজোমের ফাংশন প্রোটিন সিনথেসিস, যদিও পরে বলবো, তাও এখন আবার বলে দিচ্ছি। সুতরাং গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, প্রোটিন সিনথেসিস, আর অ্যাগ্রানুলারের কাজ হচ্ছে সিনথেসিস অফ লিপিড সাবস্টেন্স। ঠিক আছে, এতটুকুই জানলেই হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন দুইটা, একটা হচ্ছে গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সিনথেসিস অফ প্রোটিন, আর গ্র্যানুলার হচ্ছে সিনথেসিস অফ লিপিড সাবস্টেন্স। নেক্সট যেটা আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই, এগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড, যে গোলজি অ্যাপারেটাস, এই যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়, আমি যেহেতু মেইনলি ফাংশনগুলো আলোচনা করব, সেজন্য ফাংশনগুলোই বলছি আর কি। তো গোলজি অ্যাপারেটাসের ফাংশন বুঝতে হলে আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনটা জানা দরকার। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয় বললাম, যে প্রোটিন সিনথেসিস হয়। আমাদের বডির যে কোনো কাজ করতে হলে কি করতে হবে, প্রোটিন সিনথেসিস করতে হবে। যে কোনো অ্যাকশনের জন্য দরকার হয় হচ্ছে প্রোটিন সিনথেসিস। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হয়। তো প্রোটিন সিনথেসিস হওয়ার পর কি হয়, সেগুলো প্রোটিন সিনথেসিস হওয়ার পর সেগুলো যে ভেসিকল তৈরি করে, যেগুলোকে বলা হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলার ভেসিকল। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলার ভেসিকল গুলো কি করে, এই যে গোলজি অ্যাপারেটাসের সাথে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে কি করে, এই যে প্রোটিনস তৈরি হয়েছিল সেগুলো গোলজি অ্যাপারেটাসে এসে কি করবে, তাহলে সেখানে এখানে এসে হচ্ছে এরা প্রসেসড হবে। গোলজি অ্যাপারেটাসে এসে প্রসেসড হবে এবং এখান থেকে সেক্রেশন হবে। এই জন্য গোলজি অ্যাপারেটাসকে মেইনলি একটা সেক্রেটরি অর্গান বলা হয়, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিনটা সিনথেসিস হয়েছিল সেটা কি করে, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলার ভেসিকল তৈরি করে। সেই ভেসিকলটা গোলজি অ্যাপারেটাসের সাথে অ্যাটাচড হয়। অ্যাটাচড হওয়ার পর এখানে সেই প্রোটিনটার প্যাকেজিং হয় এবং তারপর সেক্রেশন হয়। ঠিক আছে, এটাই হচ্ছে গোলজি অ্যাপারেটাসের ফাংশন। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইসোজোম। এই ছবি হচ্ছে নেট থেকে নেওয়া, এটা তোমাদের আঁকানোর দরকার নাই, যেহেতু এটা ছবি বইয়ে নাই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ছবিটা বইয়ে নাই, যেহেতু দরকার নাই এটা আঁকানোর। তো এটা হচ্ছে মেইনলি যেটা বোঝানোর জন্য দিচ্ছি, যে লাইসোজোমে কি থাকে। লাইসোজোম একটা কিন্তু কোথা থেকে তৈরি হয়, গোলজি অ্যাপারেটাস যেটা ছিল সেটা ওই যে যেটা বললাম, যে ওখানে প্রোটিন গুলো ব্রেকডাউন হবে, একটা ভেসিকল তৈরি করে সেখান থেকে সেক্রেশন করবে। তো এই গোলজি অ্যাপারেটাস থেকে ব্রেকডাউন হয়ে, ব্রেকিং অফ হয়ে লাইসোজোম তৈরি হয়। লাইসোজোমটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, কারণ কি লাইসোজোমের মধ্যে থাকে হচ্ছে হাইড্রোলাইটিক বা হাইড্রোলেজ এনজাইম। হাইড্রোলেজ মানে কি, ওয়াটারের সাথে যারা রিয়াকশন করে। ঠিক আছে, ওয়াটারের সাথে যারা রিয়াকশন করে তাদেরকে বলা হয় হচ্ছে হাইড্রোলেজ। তাহলে আমরা কি বললাম এটাকে, যেটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেস্টিভ সিস্টেম।
তাহলে এরা কি করে, এরা করবে হচ্ছে যে ড্যামেজড, যে অনেক সময় সেল ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে সেল থেকে ড্রপ অফ হয়ে যায়, সেগুলোকে ডাইজেস্ট করবে, তারপর ফুড পার্টিকেলকে ডাইজেস্ট করবে, আর কি করবে আনওয়ান্টেড সাবস্টেন্স যেমন ব্যাকটেরিয়া, স্মল ব্যাকটেরিয়া বা যেগুলো, সেগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে। আর এগুলো কারা করে, হাইড্রোলেস এনজাইম দিয়ে। লাইসোজোমে অনেক 100+ হাইড্রোলেস এনজাইম থাকে, যেমন হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিয়েজ, দুই একটা এক্সাম্পল যদি বলি, রাইবোনিউক্লিয়েজেস, ডিএনএজেস, এরকম। হ্যাঁ, 100+ হাইড্রোলাইটিক এনজাইম। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে লাইসোজোমে থাকে এরকম দুই একটা এনজাইমের নাম বলো, তখন তোমরা এক্সাম্পল দিতে পারবা। তাহলে আমরা লাইসোজোমের ফাংশন কি বললাম, যে এটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেস্টিভ সিস্টেম। কি করে, কি কি জিনিসকে ডাইজেস্ট করতে হেল্প করে, যে ড্যামেজড সেলুলার সাবস্টেন্স, ফুড পার্টিকলস আর আনওয়ান্টেড সাবস্টেন্স লাইক হচ্ছে স্মল ব্যাকটেরিয়া। এটাই হচ্ছে লাইসোজোমের ফাংশন। নেক্সট হচ্ছে পারঅক্সিজম। পারঅক্সিজম এই ছবিও নেট থেকে নেওয়া, এটা তোমাদের আঁকানোর দরকার নাই। পারঅক্সিজম লাইসোজোমের মতোই, তবে লাইসোজোমটা আমরা কি বলছিলাম কোথায় থেকে ব্রেক অফ হয়, গোলজি অ্যাপারেটাস থেকে, আর পারঅক্সিজমটা সরাসরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ব্রেক অফ হয়ে আসে। ঠিক আছে, আর এখানে যেটা ডিফারেন্স লাইসোজোমের সাথে, একটা বললাম যে লাইসোজোমটা গোলজি অ্যাপারেটাস থেকে ব্রেক অফ হয়ে তৈরি হয়, পারঅক্সিজমটা সরাসরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ব্রেক অফ হয়ে তৈরি হয়। আর এনজাইম, লাইসোজোমে বলছিলাম যে কি এনজাইম থাকে, হাইড্রোলেস এনজাইম থাকে, আর পারঅক্সিজমে থাকে হচ্ছে ক্যাটালেস এনজাইম। ক্যাটালেস না, অক্সিডেস এনজাইম, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ক্যাটালেস। অক্সিডেস এনজাইম কি করে, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে। হাইড্রোলেস যেটা ছিল সেটা হচ্ছে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, আর অক্সিডেস হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে। যেমন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে পারে। তো হাইড্রোজেন পারঅক্সাইডের মেইন কাজ হচ্ছে যেমন একটা কি করে, যে সেল ডিটক্সিফাই করে। তাহলে যদি আমরা বলি যে পারঅক্সিজমের ফাংশন কি, পারঅক্সিজমের ফাংশন বলতে হবে যে ডিটক্সিফিকেশন অফ সেল। লাইসোজোম থেকে যেটা, তাহলে পারঅক্সিজম থেকে মনে রাখতে হবে কি, যে এখানে অক্সিডেস এনজাইম থাকে, আর এরা হচ্ছে সেলের ডিটক্সিফিকেশনে হেল্প করে। ডিটক্সিফিকেশন কিসের করতে পারে, এক্সাম্পল যদি জিজ্ঞাসা করা হয়, যেমন অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল যে আমরা কনজাম্পশন করে অনেকে, তো এখানে যেটা বলা হয়ে থাকে যে 70% অ্যালকোহলই পারঅক্সিজম দিয়ে ডিটক্সিফাই হয়ে যায় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে যাওয়ার আগেই। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা, পারঅক্সিজমের ফাংশন মেইনলি ডিটক্সিফিকেশন, আর এখানে কোন ধরনের এনজাইম থাকে, অক্সিডেস এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়া খুব, যেটা সবথেকে ইম্পর্টেন্ট সাধারণত বলা হয় সেলের অর্গানেলগুলোর মধ্যে, যে কেন এটিপি সিনথেসিস হয়। সবাই জানি যে আমরা এটিপি সিনথেসিস হয় মানে আমাদেরকে এনার্জি দেয়। তো এখান থেকে যে কোশ্চেনটা লাগে, যে অ্যাজ এ হোল ফাংশন তো লাগবেই, যে কি কি তৈরি এটিপি সিনথেসিস করতেছে সেটা, তারপর নিজস্ব ডিএনএ থাকে যার কারণে প্রোটিন সিনথেসিস হয়, সেলফ রেপ্লিকেটিং। তো আর যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেখানে কোন কোন মেটাবলিক সাইকেল হয়, যেটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতেও আসে, যে মেটাবলিক সাইকেল কি কি এখানে চলে, যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন কোন মেটাবলিক সাইকেল হয়। যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, হ্যাঁ, চারটা আমরা মেইনলি বলা হয় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, টিসিএস সাইকেল, আর হচ্ছে বিটা অক্সিডেশন। তো এইটা জিজ্ঞাসা করা হয়, ভাইবার সময়ও জিজ্ঞাসা করা হয়, আর রিটেনে তো যখন যদি ফাংশন আসে তখন তো হবেই। আর যেটা হচ্ছে যে পিজি এন্ট্রান্স পরীক্ষাতেও লাগে, যে কোন কোন সাইকেল হচ্ছে আর কি, মেটাবলিক সাইকেল কোনটা কোনটা হয়, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, টিসিএস সাইকেল, বিটা অক্সিডেশন, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর মাইটোকন্ড্রিয়া থেকে এমনিতে রিটেনের জন্য অনেক কিছু, তেমনই স্ট্রাকচারটা কেমন, ইনার মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন থাকে, ভিতরে ক্রিস্টি থাকে, ম্যাট্রিক্স, এগুলোই, তেমন কিছু লাগে না, ফাংশনটাই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। তাহলে আমরা নন মেমব্রেনাস বা মেমব্রেনাস, যেগুলো মেমব্রেনাস অর্গানগুলো ডিসকাস করলাম। আরেকবার মেমব্রেনাস কি কি আছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোমস, পারঅক্সিজম। এখন হচ্ছে নন মেমব্রেনাসে চলে যাই। প্রথমে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন ডিসকাস করা হয়েছে ওখানে চলে আসছে যে হোয়াট ইজ রাইবোজোমের কাজ কি। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস, আর কিছুই বলার দরকার নাই, আগে পিছে কিচ্ছু বলতে হবে না। যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোজোম, সিনথেসিস অফ প্রোটিন, এতটুকু বলতে পারলেই হবে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোজোম, রাইবোজোমের ফাংশন হচ্ছে সিনথেসিস অফ
প্রোটিন, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি বা কম কোনো কিছুই লাগবে না। আর রাইবোজোম দুইটা থাকে, একটা হচ্ছে অ্যাটাচ থাকতে পারে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, আর একটা হচ্ছে ফ্রি। তো অনেক সময় হয়তো তোমাদের কিউরিওসিটি জাগতে পারে যে দুইটার ফাংশন কি ডিফাইন্ড কিনা। দুইটার ফাংশন একই, প্রোটিন সিনথেসিস, কিন্তু দুইটা দুই জায়গার প্রোটিন সিনথেসিস তৈরি করে। যেটা হচ্ছে অ্যাটাচড সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন তৈরি করে, আর যেটা ফ্রি সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক, মানে সাইটোপ্লাজমের মধ্যে যে প্রোটিন সিনথেসিস হয় সেটা প্রোটিন সিনথেসিস করে। এত দরকার নাই, জাস্ট প্রোটিন সিনথেসিস করে রাইবোজোম, এতটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। নেক্সট এবং লাস্ট ওয়ান, যে সেল সাইটোস্কেলিটন বলি, যেটাকে আমরা তিনটা স্ট্রাকচার নিয়ে তৈরি হয়, মাইক্রোটিবিউল, অ্যাক্টিন ফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট অথবা মাইক্রোফিলামেন্ট বলা হয় যেটাকে, মাইক্রোটিবিউলস, অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে সাইটোস্কেলিটন। তো নন মেমব্রেনাস এর মধ্যে যেটা বলছিলাম যে সেন্ট্রোসোম বলা হয়েছিল, সেন্ট্রোসোমটা হচ্ছে মাইক্রোটিবিউলের সিঙ্গেল ইউনিট। হ্যাঁ, মাইক্রোটিবিউলের যে একটা সিঙ্গেল ইউনিট যেটা, সেটাকে সেন্ট্রোসোম বলা হয়, একসাথে বলা হয় হচ্ছে মাইক্রোটিবিউলস। তাহলে সাইটোস্কেলেটনের মধ্যে কি কি আছে? মাইক্রোটিবিউল, অ্যাক্টিন ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলোর মেইন ফাংশন যেটা, তিনটার ইন্ডিভিজুয়াল ফাংশন আছে, একই রকমই আসলে মেইনলি সবকিছু। তোমরা মেইন ফাংশনটা জেনে রাখো, যে কি করে, যে সেলের শেপ সাইজ, হ্যাঁ, শেপ সাইজ ডিটারমাইন করে, ডিটারমাইন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেল। তারপর আর কি করে, সেলকে সাপোর্ট দেয়, সাপোর্ট অফ দ্য সেল। আর একটা হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট করে। মুভমেন্টটা করে হচ্ছে কিভাবে, যে সিলিয়া তৈরি করে, ফ্লাজেলা, যেগুলো তোমরা জানো যে কোনো কোনো সেলে সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে। কোথায় থাকে? তোমরা যখন ইন্ডিভিজুয়াল সিস্টেম গুলো পড়া হবে ফিজিওলজি, তখন জানতে পারবে যে কোন কিসের সাথে সিলিয়া থাকে, কিসের সাথে ফ্লাজেলা থাকে। তো সেগুলোর মাধ্যমে সেলকে মুভমেন্ট করা হয়। তাহলে যেটা অ্যাজ এ হোল ফাংশন বললাম কি, সাইটোস্কেলেটনের একটা যে ডিটারমাইন দা শেপ অফ দ্য সেল, আর সেলটা হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট অফ দ্য সেল অ্যান্ড মুভমেন্ট অফ দ্য সেল বাই ফর্মিং সিলিয়া, ফ্লাজেলা, এই টাইপের অর্গান গুলো তৈরি করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ডিসকাশন শেষ। নন মেমব্রেনাস গুলো হয়ে গেল। নন মেমব্রেনাস কি কি বলছিলাম তাহলে, যে রাইবোসোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, বা যেটা একসাথে সাইটোস্কেলেটন বলা হয় যেটাকে, সেটা মানে রাইবোসোম এন্ড সাইটোস্কেলেটন মেইনলি। তাহলে একবার ওভারভিউ করি যে কি পড়ালাম এবং পরীক্ষায় তোমাদের কি আসতে পারে। যে প্রথমে আসবে যে হোয়াট ইজ হোমিওস্টেসিস, এটা দিয়ে মনে রাখবো, প্রফের ভাইবা শুরু হতে পারে, সুতরাং অবশ্যই এটা ভুল করা যাবে না, যে হোয়াট ইজ হোমিওস্টেসিস। তারপর যেখান থেকে হোমিওস্টেসিসের ডেফিনেশন যখনই বলবা, তখনই নেক্সট কোশ্চেন চলে আসে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আর মিলিও ইন্টেরিয়র কাকে বলা হয়, কেন বলা হয়। তারপর হোমিওস্টেসিস কিভাবে মেইনটেইন হয়, মানে ফিডব্যাক সিস্টেম গুলো। এখান থেকে কোশ্চেন আসে যে নেম দ্য ফিডব্যাক সিস্টেম উইথ এক্সাম্পল বা এক্সপ্লেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম উইথ এক্সাম্পল, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপরে হোমিওস্টেসিস থেকে নেক্সট হচ্ছে সেল। প্রথমে এখানে থেকে যেটা বলছে যে ড্র অ্যান্ড লেভেল এ টিপিক্যাল হিউম্যান সেল, এটা কোশ্চেন আসতে পারে, ড্র অ্যান্ড লেভেল এ টিপিক্যাল সেল। তারপর এখান থেকে আর কি অর্গানিক গুলো সেল মেমব্রেন, সেগুলো প্রতিটার ফাংশন, এই যে দরকার ফাংশন, স্ট্রাকচার অত বেশি দরকার নাই, ফিজিওলজির জন্য ফাংশনটাই দরকার। সেল মেমব্রেনের কম্পোজিশনটা অনেক সময় জিজ্ঞাসা করে যে কি কি দিয়ে তৈরি। তারপর এখান থেকে আমি ডিসকাস করছি যে সেল মেমব্রেন থেকে কি কি লাগবে, যে সেল মেমব্রেনের স্ট্রাকচারে কেন সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয় এটাকে। তারপর প্রোটিন গুলোর ফাংশন কি, কয় ধরনের প্রোটিন থাকে, গ্লাইকোকাইলিসের ফাংশন কি, সেগুলো, ওয়াটার সলিউবল সাবস্টেন্স কি কি আছে, লিপিড সলিউবল সাবস্টেন্স কি কি আছে। তারপর সাইটোপ্লাজমের যেগুলো অর্গানেল, মেমব্রেন বাউন্ড অর্গানেল এবং নন মেমব্রেনাস, নামগুলো অবশ্যই ভুল করা যাবে না, মনে রাখতে হবে। আর প্রত্যেকটা ফাংশন কি কি ফাংশন আছে সেগুলো।